তাদের কোনো সন্ধানই কি পাওয়া যায়নি? কিচ্ছু না হুজুর। লোকে বলে এ মানুষের কাজ নয়। এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি। প্রত্যেক বানই এসে বিঁধেছে পায়ের ওপরে। এও একটা ব্যাপার। আগে হ্যাঁ, কোনো বানই পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি। আর পায়ে কেবল অতটুকু বান বিঁধলে মানুষ মারা পড়ে না। কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে বোধহয় বিষ মাখানো ছিল। কবিরাজ মশাইও লাশগুলো দেখে ওই কথাই বলেছেন। বিমল বললে, একটা বান দেখতে পেলে ভালো হতো। দেখবেন হুজুর, আমি এখনই একটা বান নিয়ে আসছি। এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল। বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা স্নাত চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, অ্যাডভেঞ্চার বোধ হয় আমাদের অনুসরণ করে। কাল আমরাও ওই বনের ভেতরে প্রবেশ করব। কে জানে শিকার করতে গিয়ে আমরাই কারো শিকার হব কি না। কুমার বললে, কিন্তু এমন অকারণে নরহত্যা করার তো কোনো অর্থ হয় না। বিমল বললে, হয়তো বনের ভেতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে। নইলে এত জায়গা থাকতে পায়েই বা বান মারে কেন? এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ। তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করলে। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটার স্যাম্পল ধরে পরীক্ষা করলে। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগল, মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে। বিমল বললে, কুমার, দেখছ? কি? এ তো বানের মতো দেখতে নয়, এ যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতন দেখতে। সত্যই তাই। এক বিঘত লম্বা পুচকে একটি কাঠি, তার ডগায় খুব ছোট্ট এক ইস্পাতের চকচকে ফলা, অবিকল বর্ষার মতো দেখতে। কুমার বললে, মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষা ছেড়ে, তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না। বিমল ভাবতে ভাবতে বললে, তাই তো, এ যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ নিধিরাম, বনের ভেতরে অছিমুদ্দির লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো? নিধিরাম বললে, তা যেন পারবো, কিন্তু হুজুর, এর পরেও কি আপনারা ভুতুড়ে বনে যেতে চান? বিমল হেসে বললেন, ভয় নেই নিধিরাম, এত সহজে মরবার জন্যে ভগবান আমাদের পৃথিবীতে পাঠাননি। তুমি নিশ্চিন্ত থাকো। আমরা কাল সকালেই ওই বনের ভেতরে ঢুকতে চাই। কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরেই। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বললে, সাবধানের মার নেই, কি জানি, বলা তো যায় না। উপুরি উপুরি দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানিতে যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারদিকে সোনার জলছড়া দিচ্ছে। ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখানে থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল।
তার হাবভাব দেখলেই স্পষ্ট বোঝা যায় সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্যে প্রস্তুত হয়েই আছে। একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলালো না। হঠাৎ হেঁট হয়ে স্যালাম ঠুকে সে বললে, হুজুর, ঘরে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারবো না। কুমার হেসে বললে, তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি নিধিরাম, খালি দেখিয়ে দিয়ে যাও অছিমুদ্দির লাশ কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হুজুর, ওইখানে বনের বনের ভেতরে ঢুকেই এই পথটা যেখানে ডান দিকে মোড় ফিরে গেছে, ঠিক সেইখানে। বলেই নিধিরাম স্যালাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কি না পরীক্ষা করে দেখলে। তারপর সাবধানে বনের ভেতরে প্রবেশ করলে। সব বন যেমন হয় এও তেমনি, বড় বড় গাছ আকড়া, ডালপাতা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে, যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায়। কিন্তু সব বন যেমন হয় এও তেমনি বন বটে। তবু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে, এই বনকে যা সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিক মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেইখানে দাঁড়িয়ে পড়ে বিমল বললে, এইখানেই অছিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে। লুকিয়ে আক্রমণ করবার পক্ষে এ এক চমৎকার জায়গা। কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালে, তারপর হঠাৎ একটানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বললে, ও ঝোপে সত্যিই বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। বিমল বললে, কই বাঘ? ঝোপের বাঁ পাশে তলার দিকে চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে। এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়লে, কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের উপরকার পাখিগুলো সভয়ে কলরব করতে করতে চারদিকে উড়ে পালালো, তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেলে না? বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাস বনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিকে ছুটে পালাচ্ছে। সেগুলো খরগোশও হতে পারে, সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়ে বললে, ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটুও নড়ল না, তবে কি ওটা মরা বাঘ? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুভাগ করে উঁকি মেরে দেখলে বাঘটা সত্যি সত্যিই মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির দল।
কুমার হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে বার করলে। তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরলে। বিমল অবাক হয়ে দেখলে সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। বিমল বললে, সেই ক্ষুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ, এ বনে বাঘেরও নিস্তার নেই? কুমার বললে, বর্ষাটা ছিল বাঘের তলপেটে, অমন জায়গায় বর্ষা মারলে কেমন করে? বিমল খানিকক্ষণ ভেবে বললে, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুটতে পারে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে, বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে। হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই ঝোপঝাপে লুকিয়ে। কুমার বললে, কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল বর্ষা মারা হয়েছে তখনই। আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারি বুটের ওপরে। সচকিত স্বরে সে বলে উঠল, কুমার, কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেঁট হয়ে সবাই দেখলে তার শিকারি বুটের ওপরে বিঁধে রয়েছে একটা ছোট্ট বর্ষা। আটকে উঠে তখনই সেটাকে টেনে সে ছুঁড়ে ফেলে দিল। বিমল বললে, ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই টের পেতে। ওহ, ভাগ্যে শিকারি বুট পরেছিলুম। কিন্তু কি আশ্চর্য বিমল, এ অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে? বিমল ও কুমার সাবধানে ওপরে নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে করতে লাগলো। কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারলে না। বনের তলায় আলো আঁধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই, যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাজ কানাজ থেকে যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে, এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভেতর দিয়ে কি যেন ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুটলে সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল, কি কুমার, কি কি? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারলে না, সে যেন একেবারেই থ হয়ে গেছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বললে, কুমার, কুমার, এও কি সম্ভব? মাটির ওপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি। লম্বায় সে বড় জোর 1 বিঘত। কুমারের নুড়ির গায়ে অজ্ঞান হয়ে গেছে। 1 বিঘত লম্বা বটে, কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো। মাথার চুল, মুখ, চোখ, ভুরু, নাক, চিবুক, কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার সে সবই আছে। তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠির বর্ষা।
বিমল ও কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই এক ব্যক্তি মানুষটিকে 2 আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরলে সেই এক ফোঁটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের ওপরে লুটিয়ে পড়ল। শিউরে উঠে আবার সে তাকে মাটিতে শুইয়ে দিলে। কুমার হতভম্বের মতো বললে, বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? বিমল বললে, এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয়েই বনবাসী হয়েছে। তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারাই খালি আমাদের মতো নয়। এই পকেট সংস্করণের মানুষ আমাদেরই মতো বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বীজ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রু মারতেও পারে। সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষের মতো। জানি না এর দলের আরও কত লোক এখানে লুকিয়ে আছে। ওই যা, কুমার, কুমার! ইতিমধ্যে কখন যে এক ব্যক্তি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তো তা টেরই পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়লে তা সে নিজেই জানে না। তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্যে নয়। কিন্তু যেমনি গুরুম করে বন্দুকের শব্দ, অমনি তাদের এপাশ ওপাশে সামনে পেছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখার পর রেখা, যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো, অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্যে। কিন্তু মিথ্যা চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতরে খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা দেয়নি, বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি। বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড় জগতে।